অলঙ্কারের আমরা উপমা অলঙ্কারের ক্ষেত্রে আমরা আছি। উপমা অলঙ্কারের আমরা দেখলাম যে উপমেয়ের সঙ্গে উপমানের তুলনা হলে উপমা অলঙ্কার হয়, আর যে উপমা অলঙ্কারের চারটা অঙ্গই থাকে সে অলঙ্কারকে পূর্ণোপমা বলা হয়। চারটা অঙ্গ কি কি? উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, তনুবাচক শব্দ। আর যে উপমা অলঙ্কারের চারটার মধ্যে একটি, দুটি বা তিনটি লুপ্ত থাকে তাকে লুপ্ত উপমা অলঙ্কার বলে। আর যে উপমা অলঙ্কারে একটি উপমেয়ের সঙ্গে একাধিক উপমানের তুলনা হয় মালোপমা অলঙ্কার তাকে বলে। মালোপমা অলঙ্কারে সাধারণ ধর্ম থাকলেও হয়, না থাকলেও হয়, কিন্তু তুলনাবাচক শব্দ থাকতেই হবে, উপমেয় উপমান থাকতেই হবে, এবং একটি উপমেয় থাকতে হবে আর একাধিক উপমান থাকতে হবে। সেটা উপমান দুটোই হোক, তিনটেই হোক, চারটি হোক। আমরা এই পর্যন্ত করেছি। আজকে আমরা উপমা অলঙ্কারের আমরা বলে দিয়েছি যে উপমা অলঙ্কারের 6+1 7টি ভাগ: পূর্ণোপমা, লুপ্তোপমা, মালোপমা, স্মরণোপমা, বস্তু প্রতিবস্তু ভাবের উপমা, বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা, আর একটি মাইকেল মধুসূদনকে অনুসরণ করে একটি উপমা হচ্ছে মহাপমা। ঠিক আছে, 6+1। কেমন? তো আমরা তাহলে আজকে প্রবেশ করছি স্মরণোপমা অলঙ্কার। স্মরণোপমা হেডিং দাও, স্মরণোপমা। লেখো, একটি বস্তুকে দেখে স্মরণোপমা, দন্ত স্বয়ময়ে, র মধ্যনয়কার, প ময়কার, স্মরণোপমা। দন্ত স্বয়ময়ে, র মূর্ধন্যয়কার, প ময়াকার, স্মরণোপমা। বানানটা হয়েছে? একটি বস্তুকে দেখে অন্য কোনো স্মৃতি, একটি বস্তুকে দেখে অন্য কোনো স্মৃতি, দন্তস্বয়ময়েরই তয়েসি, স্মৃতি যদি মনের মধ্যে জেগে ওঠে, তাহলে তাকে স্মরণোপমা অলঙ্কার বলে। দাঁড়ি, এই অলঙ্কারে যে বস্তুটিকে দেখা হয় সেটি উপমান। আর যে স্মৃতি মনের মধ্যে জেগে ওঠে, সেটি উপমেয়। যেমন আকাশের চাঁদ দেখে রতনের কাকলিকে মনে পড়ে,
এখানে উপমেয় আকাশে, উপমেয় কাকলি, এখানে উপমেয় কাকলি, উপমান আকাশের চাঁদ। খুব ভালো করে বুঝবি কথাটা, আমার গ্রামার বইয়ে কিন্তু সব লেখা নেই। দেখ খুব ভালো করে বোঝ, এটা কিন্তু লেখা নেই বা এটা কিন্তু তোকে বোঝানো হচ্ছে শুধু। দেখ একটা বস্তুকে দেখে অন্য কারো স্মৃতি, স্বর্ণোপমালঙ্কার সবসময় কি হবে? স্মরণ হবে, কারো স্মৃতি মনে পড়ে যাবে কোন একটা জিনিসকে দেখে। যেটা দেখছে সেটা কিন্তু উপমান, আর যেটা মনে পড়ে যাচ্ছে সেটা উপমেয়। এটা কেন হয় তোকে বুঝিয়ে দিচ্ছি। দেখ এই ছেলেটি, এদিকে তাকা, আমার আমার এমন কিছু বোঝানোর বিষয় আছে, কেউ কিছু মাইন্ড করবি না। আমরা কিন্তু এই জায়গার মধ্যে বোঝানোর চেষ্টা করি যাতে আমাদের বোঝানোটা খুব কি হয়, খুব সরাসরি হয়। মনে রাখবি আমার বোঝানোগুলো কিন্তু ছেলে খেলা নয়, আমি অনেক স্ট্যান্ডার্ড বোঝাতে পারি। তোকে দিয়ে বোঝালে বোঝানোটা ডাইরেক্ট হয়, ঠিক আছে? এইটাই কিন্তু রবীন্দ্রনাথ দিয়ে বোঝানো যায়, কিন্তু তুই ভালো করে বুঝতে পারবি না, ঠিক আছে? দেখ এই ছেলেটি একটি মেয়েকে খুব ভালোবেসেছিল। দৈনিক সন্ধ্যেবেলায় ও যেত একটা জায়গায়, আর গিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতো, আর একটু কিস করতো, নিয়ে বাড়ি চলে আসতো। হ্যাঁ, দৈনিক সন্ধ্যেবেলায়। ও পালিতলা আড়াইল। বুঝবি বিষয়টা, বুঝবি, আমার কিন্তু বিষয় আছে। আমি হঠাৎ মেয়েটা মারা গেল। মেয়েটা কি হয়ে গেল? মারা গেল। বোঝাচ্ছে? হ্যাঁ, মেয়েটা মারা গেল। একদিন আমি দেখছি যে ও মাঠের ধারে গালে হাত দিয়ে বসে রয়েছে একটা গাছের দিকে তাকিয়ে। সেই গাছটা হচ্ছে একটা তাল গাছকে, একটা অশ্বত্থ গাছ, দেখবি অনেক সময় থাকে তাল গাছকে কোন গাছ জড়িয়ে ধরে থাকে দেখবি? অশ্বত্থ গাছ। দেখবি অশ্বত্থ গাছ আর তাল গাছ দেখবি পুরো লেপ্টে থাকে। দেখবি তাল গাছটা দাঁড়িয়ে আছে, অশ্বত্থ গাছটার চারদিকে দেখবি জড়িয়ে আছে, পুরো গায়েতে লেপ্টে আছে। ওই তাল গাছ অশ্বত্থ গাছকে দেখছে, ওরা কাঁদছে। বল ও দেখছে কাকে? তাল গাছ অশ্বত্থ গাছকে। আর মনে পড়ছে কাকে? সেই মেয়েটিকে মনে পড়ছে, যাকে ভালোবাসতো কিন্তু মারা গেছে। তাহলে তাল গাছ অশ্বত্থ গাছ কি মেন ক্যারেক্টার, না মেয়েটা মেন ক্যারেক্টার? মেয়েটা মেন ক্যারেক্টার। সে কোথায় ছিল? ভিতরে। বাইরে ছোঁয়া তাকে কি করে দিল? বাইরের ছোঁয়াকে তাল গাছ অশ্বত্থ গাছ, সেই বাইরের ছোঁয়া তাকে জাগিয়ে দিল। তাহলে বাইরে থেকে যে ছোঁয়া দিয়ে জাগাচ্ছে সেই উপমান, আর যে অন্তরে ছিল, যে জেগে গেল তাই তো কাঁদছে। ও তো তাল গাছ অশ্বত্থ গাছকে দেখে কাঁদছে না। তাল গাছ অশ্বত্থ গাছ বাইরে থেকে ওই ছোঁয়াটা ওর অন্তরের যে প্রিয়া তাকে কি করলো? সেই স্মৃতিটাকে জাগিয়ে দিল, তাই তো কাঁদছে। তাহলে মেন ক্যারেক্টারকে, যে মেন ক্যারেক্টার সে হচ্ছে উপমেয়। যাকে মনে পড়ছে সে উপমেয়, আর যাকে দেখছে সে হচ্ছে উপমান। তাহলে উপমানের ছোঁয়া উপমেয়কে কি করলো? জাগিয়ে দিল, ঠিক আছে? একে কি বলে? স্মরণোপমা। স্মরণোপমা সবসময় কি হবে? মনে পড়ে যাবে। সবসময় কি হবে? মনে পড়বে। সবসময় মনে পড়াই হচ্ছে স্মরণোপমা, ঠিক আছে? মনে পড়াই হচ্ছে কি? স্মরণোপমা। অন্য একটা উদাহরণ দিয়ে বোঝায়। কারো ধরে নে, কারো কোনো ব্যক্তির সে ভোরবেলাতে ওই শিউলি তলা দিয়ে যাচ্ছে, খুব কান্না পাচ্ছে ছেলেটি। কেন কান্না পাচ্ছে? কারণ জানিস ভোরবেলা হলে শিউলি ফুলগুলো কি হয়ে যায়? ঝরে যায়। খুব কাঁদছে, কারণ ওই ছেলেটির মা মারা গেছে। স্ট্যান্ডার্ড উদাহরণ দিই। শুধু যখন আশ্বিনেতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে? তাহলে ওই শিউলি ফুলগুলি ঝরে ঝরে পড়ছে, আরও চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কার কথা মনে পড়ে যাচ্ছে? আমার মাও ঝরে গেছে, আমার মাও চলে গেছে। তাহলে শিউলি ফুল হচ্ছে কি? উপমেয় না উপমান? উপমান। আর মা চলে যাও, ওই মায়ের স্মৃতিটা সে কে? উপমেয়। আমার কথাটা বোঝা গেল?
আমি বলবো যে যেরকম বলা যেতে পারে, আমি একটি ছেলে দিয়ে দিলাম, একটি মা দিয়ে তো আমরা এখানে দেবো না, তো আমরা একটি মেয়ে দিয়ে দিই। একটু উদাহরণ দিই। এখন তোদেরকে আজকে এখানে খাওয়াবো, তো তোদের জন্য তোদের দিলাম যে ভাত, মানে ভাতের চালটা তো ফ্রেশ হতে হবে। ভাতের চাল খুব সাদা না হলে আমার পোষায় না, সাদা হতে হবে। এবারে সব হলো বাসমতি চাল, হাইফাই সাদা চাল। এবারে এই মেয়েটা দেখা যাচ্ছে যে বাড়িতে এমনি লালচে লালচে চালেই ভাত খায়, অসুবিধা নেই। কিন্তু এবার আমি এইসব রান্নাবান্না হয়েছে, সব হয়েছে, এবার থালাতে সব ভাত দেওয়া হচ্ছে। ওই ভাতের থালা যে দিয়েছি, থালাতে ভাত যে দেওয়া হচ্ছে, সে দেখছি এই মেয়েটা চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। কেন জল পড়ছে? ওর প্রিয় মুখের রং খুব সাদা ছিল, হ্যাঁ, সে মারা গেছে। আরও কাঁদছে। আমরা সবাই কি হাসছি, কিন্তু কি কাঁদছে। কোনটা থেকে কাঁদছে? ভাত দেখে। কাকে মনে পড়ে যাচ্ছে? প্রিয় মুখ। ওই কালার অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। ও খেতেই পারছে না। কাঁদছিস কেন রে? আমি কাঁদছি, আমার কান্না পেয়েছে। টাচ কার? ভাতের। মেন ক্যারেক্টার কে? সাদা মুখওয়ালা হিরো। আমি কথাটা বোঝাতে পারলাম কি? স্বর্ণপাম পড়তে গেছে, ক্লিয়ার হলো? অনলাইনে ছেলেমেয়েরা ক্লিয়ার হয়েছে কি? এরকম রাধার হয়েছিল, জানিস? রাধার হয়েছিল এরকম। কালো জল ঢালিতে সই কালা পরে মনে, নিরবধি দেখি কালা শয়ন স্বপনে। মনে রাখবি, রাধা যমুনায় জল আনতে গেছে। তা যমুনায় জল মেয়েরা তো সবাই আনতে যায়। গয়লাতে মেয়েরা, বৃন্দাবনে মেয়েরা তো যমুনাতেই জল আনতে যেত। খাবার জলও তো যমুনাতে আনতে যেত। কোথায় বাড়িতে লোকের আবার টিউবওয়েল বা কুয়ো কোথায় ছিল? সব যমুনার জলই খেত। সেই যমুনার জল আনতে গিয়ে অন্য মেয়েরা জল নিয়ে চলে যাচ্ছে। রাধা যমুনা থেকে উঠছে না। যমুনার জলের পার্সেন্টেজ আরো বাড়িয়ে দিল রাধা। বলে কি, কৃষ্ণ পাখি ফুরুত। কালার কার জলের? কালার কার? কৃষ্ণের। ওই কালো জল কাকে মনে পড়ে দিচ্ছে? কালা কৃষ্ণকে মনে পড়ে দিচ্ছে। মনে রাখবি, এই মেয়েটির প্রেমিক, এই যে তাকার দিকে, এই মেয়েটির প্রেমিক একে একটি কালো রঙের মোবাইল দিয়েছিল, হ্যাঁ। তারপর হঠাৎ সেই প্রেমিক চাকরি পেয়ে যায়। তারপর বলে টাটা বাই বাই, চললাম আমি। মোবাইলটা তো নিয়ে যায়নি। এবারে কালো রঙের মোবাইল যত দেখবে তত কি পাবে? ওর কি পাবে? হাসি পাবে না কান্না পাবে? হাসি পাবে না কান্না পাবে? কান্না পাবে। প্রকৃত ভালোবাসলে। ভেজাল হলে তো বলবে যে আবার অন্য হোক, আবার মোবাইল আসুক, সেটা আলাদাই হয়ে গেল। কিন্তু অরিজিনাল হলে কি কান্না পাবে না? ওই মোবাইলটা যতবার দেখবে ততবার কান্না পাবে। আমি কথাগুলি বোঝাতে পারলাম প্রত্যেকে? আমি বোঝানোর জন্য বললাম, আমরা এইভাবেই বোঝাবো, এইভাবেই বুঝবো। স্বর্ণভাব প্রত্যেকে যে ক্লিয়ার? ওকে, হেডিং দাও। বস্তু প্রতিবস্তু ভাবের উপমা। বস্তু প্রতিবস্তু ভাবের উপমা বা প্রতিবস্তু উপমা, এর আর একটা নাম আছে, সে দুটোই লিখিয়ে দিলাম। বস্তু প্রতিবস্তু ভাবের উপমা, বস্তু প্রতিবস্তু ভাবের উপমা, বস্তু প্রতিবস্তু ভাবের উপমা বা প্রতিবস্তু উপমা। পরফেলা তয়াসী ব দন্তস্বতয়সু পমায়কার। বানানটা হয়েছে রে? ব দন্তস্বতয়সু বস্তু, পরফেলা তয়াসী ব দন্তস্বতয়সু ভয়াকার বয়কার ও ভাবের উপমা বা প্রতিবস্তু উপমা। পরফেলা তয়াসী ব দন্তস্বতয়সু পমায়কার। হয়েছে? বস্তু প্রতিবস্তু ভাবের উপমা বা প্রতিবস্তু উপমা হয়েছে। কোলন্ডাস দে লেখ। যে উপমা অলঙ্কারে উপমেয়ের সাধারণ ধর্ম, উপমেয়ের সাধারণ ধর্ম এবং উপমানের সাধারণ ধর্ম, উপমেয়ের সাধারণ ধর্ম এবং উপমানের
সাধারণ ধর্ম অর্থগতভাবে একই, অর্থগতভাবে একই, কমা শুধু শুধু প্রকাশের প্রকাশের শব্দটি যদি ভিন্ন হয়, তাহলে তাকে বস্তু প্রতিবস্তু ভাবের উপমা বলে। দাঁড়ি অর্থাৎ এই অলংকার পূর্ণোপমার মতোই শুধুমাত্র সাধারণ ধর্মের প্রকাশের ভাষা ভিন্ন। একবার স্টপ কর, আমি উদাহরণটা লেখানোর আগে বোঝাচ্ছি। কিছুই ভাববি না, কিচ্ছু ভাববি না, শর্টকাট বলে দিচ্ছি। একটাই মনে রাখ, পূর্ণ উপমালঙ্কার। উপমেয় থাকবে, উপমান থাকবে, তুলনাবাচক শব্দ থাকবে, সাধারণ ধর্ম থাকবে, ব্যাস। আর কিচ্ছু না, কিচ্ছু মনে রাখিস না, একদম শর্টকাট ফর্মুলা দিয়ে দিলাম। ওকে, শুধু বাড়তিটা কি এবার মনে রাখ। সাধারণ ধর্ম শুধুমাত্র উপমেয়ের ক্ষেত্রে একরকম ভাষায় হবে, উপমানের ক্ষেত্রে আরেক রকম ভাষায় হবে। ভাষা মানে একরকম শব্দে, মানেটা কিন্তু একই হবে। দেখ, উপমেয়ের ক্ষেত্রে সাধারণ ধর্ম যদি হয় মানুষ, ধরো না মানুষ, তাহলে উপমানের ক্ষেত্রে হবে নর। মানুষ আর নর কিন্তু মানেটা একই। বাকি টোটালটা তুলনাবাচক শব্দ থাকবে, সাধারণ ধর্ম থাকবে, উপমেয় থাকবে, উপমান থাকবে, তাহলে সবই তো পূর্ণ উপমা হলো। তাহলে বস্তু প্রতিবস্তু উপমা কোন ক্যাটাগরির জন্য বলছি? আমি একটির জন্য বলছি। সাধারণ ধর্মটা দুবার ব্যবহার হবে, মানেটা কি হবে? একই, শুধুমাত্র শব্দ দুটো কি হবে? ভিন্ন। দেখ, একই জিনিসকে দুরকম শব্দ তো ব্যবহার করা যায় নয়? আমি এই যে বলছি, এখানে বসে আছে কে? এটা কে বসে আছে? নর। আবার বলতে পারি কে বসে আছে? মানুষ। তাহলে আমি যদি উপমেয়ের ক্ষেত্রে নর ব্যবহার করি আর উপমানের ক্ষেত্রে মানুষ ব্যবহার করি, তার সাধারণ ধর্মটা কি হয়ে গেল? একই তো হলো, শুধু কি হলো? প্রকাশের শব্দ দুটো কি হলো? আলাদা হলো। উপমেয়ের ক্ষেত্রে যদি ব্যবহার করি পৃথিবী, আর উপমানের ক্ষেত্রে যদি ব্যবহার করি ভূমণ্ডল, তাহলে তো একই, ঠিক আছে? তো আমরা যদি উপমেয়ের ক্ষেত্রে ব্যবহার করি নভমণ্ডল আর উপমানের ক্ষেত্রে ব্যবহার করি আকাশ, তাহলে একই নয়? আমরা যদি বলি যে উপমেয়ের ক্ষেত্রে যদি নদী ব্যবহার করি, উপমানের ক্ষেত্রে তটিনী ব্যবহার করি, একই তো। শুধু এইটুকুই পার্থক্য। উপমান সাধারণ ধর্ম তুলনাবাচক শব্দ থাকবে, তার মানে পূর্ণ উপমা ভাববো। আমি নতুন করে ভাবতে যাবো কেন? শুধু নতুন কি জিনিসটি সেটি ভাববো। পূর্ণ উপমা প্লাস কি জিনিস হলো, আমার তো বাকিটা পূর্ণ উপমা ভাবা হয়ে গেছে। ক্লিয়ার? লেখো, একটি চুম্বন, এর উদাহরণ খুব কম আছে, হ্যাঁ, আমি মাত্র কয়েকটি উদাহরণ দিতে পারবো। একটি চুম্বন আছে, ললাটে রাখিয়া যাও। একটি চুম্বন ললাটে রাখিয়া যাও, বলবো? একান্ত, একার দন্ত, একান্ত আছে, একান্ত। পরের লাইন, নির্জন সন্ধ্যা তারার মতো। নির্জন সন্ধ্যা তারার মতো।
নির্জন সন্ধ্যা তারার মতো। একবার নিজেরা খুঁজে দেখতো, শব্দ পূর্ণবাহ মতোই, শুধু সাধারণ ভাষাটা ভিন্ন। দেখে না তো একবার। উপমেয়কে তুই উপমেয় উপমান বের কর। উপমেয়কে একটি চুম্বন, রাইট। উপমানকে সন্ধ্যা তারা, ঠিক। তুলনাবাচক শব্দকে তুলনাবাচক শব্দ মতো। সাধারণ ধর্ম কি? সাধারণত দুটো ভাষা হবে। কোন দুটো ভাষার একই মানে আছে? একান্ত আর নির্জন। একান্ত মানে দেখ, এ একটা ছেলেকে বলছে তুমি আমার একান্ত আপন, তাহলে কি 5টা বন্ধুকে নিয়ে বলবে? একান্ত আপন মানে কি? একান্ত মানে কি? আর কেউ নয়, শুধু তুমি আর আমি। চলো মাঝখানে যাব, তুমি আর আমি একান্তভাবে থাকবো। একান্ত মানে 10 জন মিলে পিকনিক করা নয়। একান্ত মানে কি? লোকজন থাকবে না, তুমি আর আমি। আর নির্জন মানে কি? লোকজন থাকবে না। তাহলে একান্ত মানে যা, নির্জন মানে একই, ঠিক আছে। সাধারণ ধর্ম একই ভাষায় প্রকাশ পেল। উপমেয়কে চুম্বন, উপমানকে সন্ধ্যা তারা। লিখে ফেলো, উপমেয় চুম্বন, উপমান সন্ধ্যা তারা। সাধারণ ধর্ম, সাধারণ ধর্ম কি হলো? একান্ত ও নির্জন। আর তুলনার শব্দ তো মতো। ক্লিয়ার? পর থেকে ক্লিয়ার? এবার আমি মুখে মুখে একটা বলছি, উদাহরণ দেবে, উদাহরণ দেবে। এই উদাহরণটা বুঝবে। হেদো, হ্যাঁ লিখবি না। হেদো তুমি ভীষণ, তুমি ভীষণ বনের বাঘের মতো ভয়ঙ্কর। খুব ভালো করে বোঝার চেষ্টা কর। উপমেয়কে হেদো, হেদো কার মতো? ভীষণ, ভীষণ আর কি? ভয়ঙ্কর। ভীষণ আর ভয়ঙ্কর, ঠিক আছে। ভীষণ আর কি বটে? ভয়ঙ্কর। একই অর্থে, দুটো তো একই মানে হতে হবে। বন হলে কি করে হবে? ঠিক আছে। সাধারণ ধর্মটা কি হতে হবে? একই মানে হতে হবে। কিন্তু বারবার বলছি, সাধারণ ধর্ম কি হতে হবে? মানেটা এক হতে হবে, ঠিক আছে। মানেটা এক হতে হবে, ঠিক আছে। দেখ, এই মেয়েটার মাথার চুল ঘন, শুনবি, এই মেয়েটার মাথার চুল ঘন আছে, অন্ধকারের মতো নিবিড়। বোঝার চেষ্টা কর। উপমেয় কে? মাথা চুল, উপমেয় আগে বের করো। উপমান কে? মেঘ। সাধারণ ধর্ম কি? ঘন আর নিবিড়। ঘন আর নিবিড় একই জিনিস, অর্থ দিক দিয়ে একই জিনিস, ঠিক আছে। ক্লিয়ার? পর থেকে দারুণ নখের ঘা, শুনবে, হিয়াতে বিরাজে। স্ট্যান্ডার্ড বলছে, দারুণ নখের ঘা হিয়াতে বিরাজে। নায়িকা পার্কে বুকে দিয়ে দিয়েছে নখে করে। নায়িকার নখে বুকে দেয় না নায়িকারা, ওটা তাহলে না দিলে আবার প্রেম হলো নাকি? তাই যে নায়িকা কামড়ে দেবে নায়ককে, রক্ত বেরিয়ে যাবে, তবে হলো প্রেম। আর নায়িকা মরা সাপের মতো হয়ে থাকবে, ওটা কোনো প্রেম হলো নাকি? নায়িকা বসে আছে, নায়ক গেলে কিস করলে, নায়িকা চুপ করে বসে আছে। নায়ক কিস করবে, ঠোঁটে কামড়ে দাও, রক্ত বের করে দাও, তবে তুমি কি? তবে তুমি উদ্ভিন্ন যৌবনা নায়িকা। আমি কথা বোঝাতে পারছি কি? কে জানে বুঝতে পারছিস কিনা। আর মরা ব্যাঙের মতো, মরা সাপের মতো পড়ে থাকবে, ঠিক আছে। শুনবে? হ্যাঁ,
নায়িকা পার্কে নায়কের বুকে দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে? তাহলে ওটা দিয়েছে তো নখে তো বিষ থাকে, জানিস তোরা, নখ তো বিষাক্ত। তাহলে সেই নখের আঁচড়ে সঙ্গে সঙ্গে তো হবে না, বাড়িতে কি হয়ে গেছে, নায়কের বুকে ঘা হয়ে গেছে। তার নায়ক হসপিটালে গিয়ে ঘাটা সারাচ্ছে না কেন? কারণ ওটা কার নখের আঁচড়ে ঘা? কার নখের আঁচড়ে? নায়িকার নখের আঁচড়ে। দেখ, আমি কি বলেছিলাম, এই ছেলেটাকে এখন আমি ঝাঁটা ব্যাটা করবো, থানায় চলে যাবে, বলবে সম্পূর্ণ খরচা দিতে হবে, ঝাঁটা ব্যাটা যে করেছে, আমার এখানে দাগ হয়ে গেছে, দাগগুলো আমি প্লাস্টিক সার্জারি করবো, সব খরচা দিতে হবে। কিন্তু এই ঝাঁটা যদি আমি না মেরে নায়িকা মারে, ও বলবে আমি কোথাও যাবো না, এই দাগ থেকেই যাক। মাথায় ঢুকেছে কি বললাম? তাহলে নায়িকা নায়কের বুকে হাজিরে দিয়েছে, কে দিয়েছে সেটা দেখতে হবে তোকে, ঠিক আছে? সেটা ঘা হয়েছে, সেই ঘাটা সারাচ্ছে না, আয়নার সামনে দেখছে, আর দেখছে সরোবরে পদ্ম ফুল ফুললে, লাল পদ্ম ফুল ফুললে যেমন সরোবর সুন্দর লাগে দেখতে, আমার বুকটা সেরকম এই ঘায়েতে সুন্দর লাগছে। দাঁড়াও, এবার লাইনটা বলছি, তোমাকে বোঝালাম, আমি বোঝালাম, এবার লাইনটা বলি, কবিতার লাইনটা। দারুণ নখের ঘা হিয়াতে বিরাজে, দারুণ নখের ঘা হিয়াতে বিরাজে। নায়ক আয়নাতে দেখছে, দারুণ নখের ঘা কোথায় বিরাজ করছে? হিয়াতে, আমার হৃদয়ে বিরাজ করছে। রক্তোৎপল ভাসে যেন, রক্তোৎপল মানে লাল পদ্ম, রক্তোৎপল ভাসে যেন নীল সর মাঝে। নীল সরোবরের মধ্যে দেখে মনে হচ্ছে কি, যে লাল পদ্ম সে ফুটে রয়েছে। বল উপমেয়কে, উপমেয়কে, রাইট? ঘা, ঘা হচ্ছে উপমেয়। উপমান কি? পদ্ম, লাল পদ্ম, নীল তো নয়, ঠিক আছে, লাল ঘা হয়ে আছে, তাহলে পদ্ম উপমান। সাধারণ ধর্ম কি? দারুণ নখের গা হিয়াতে বিরাজে, রক্তোৎপল ভাসে যেন নীল সর মাঝে। রাইট, বিরাজের ভাষে, বিরাজের ভাষে একই মানে, কিন্তু কোথায় বিরাজ? আমার বুকেতে, আর ভাসছে কি? সরোবরে পদ্ম ফুল। সাধারণ ধর্মটা কিন্তু একই। উপমেয়ের ক্ষেত্রে একরকম ভাষাই হলো, উপমেয়ের ক্ষেত্রে আরেকরকম ভাষাই হলো, মানেটা কিন্তু একই। তখন হচ্ছে বস্তু প্রতিবস্তু ভাবের উপমা। প্রত্যেক কাজে পরিষ্কার, প্রত্যেক কাজে পরিষ্কার। লেখো এবার, বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা। বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা, বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা, বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা। লিখবি, যে উপমা অলঙ্কারে, যে উপমা অলঙ্কারে উপমেয় ও উপমানের, উপমেয় ও উপমানের, উপমেয় ও উপমানের সাধারণ ধর্ম সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন, কিন্তু অন্তর্নিহিত দিক থেকে, কিন্তু অন্তর্নিহিত দিক থেকে, অন্তর্নিহিত দিক থেকে, অন্তর্নিহিত দিক থেকে তাদের মধ্যে একটা সূক্ষ্ম সাদৃশ্য থাকে, তাদের মধ্যে একটা সূক্ষ্ম সাদৃশ্য থাকে। তাকে বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা বলে, তাকে বিম্ব প্রতিবিম্ব ভাবের উপমা বলে। দেখ, এর উদাহরণ
আমরা মাত্র দুটি দিয়েছি এবং উদাহরণ অত্যন্ত স্ট্যান্ডার্ড এবং অত্যন্ত স্ট্যান্ডার্ড অলঙ্কার এটি। এর উদাহরণ খুব কম পাওয়া যায়। আমি বুঝিয়ে দিচ্ছি তোকে। উপমেয়ের সাধারণ ধর্মের সঙ্গে উপমানের সাধারণ ধর্মের কোনো সম্পর্কই নেই। প্রথম এটা ভাবো, উপমেয়ের সাধারণ ধর্মের সঙ্গে উপমানের সাধারণ ধর্মের কোনো সম্পর্কই নেই। আবার বলি, উপমেয় থাকবে, উপমান থাকবে, তুলনাবাচক শব্দ থাকবে, সাধারণ ধর্ম থাকবে। অর্থাৎ আমি আবার চলে গেলাম কোথায়? পূর্ণ উপমা অলঙ্কারে। কিন্তু এই অলঙ্কারের স্পেশাল দিক হচ্ছে যে উপমেয়ের সাধারণ ধর্ম এবং উপমানের সাধারণ ধর্ম দুজনেরই আলাদা সাধারণ ধর্ম, কিন্তু আবার দুজনেরই কি নেই? মিল নেই। ক্লিয়ার? কিন্তু অনেক গভীর জায়গা থেকে উভয়ের মধ্যে কি আছে? গভীর, আবার বলি খুব গভীর, এটা অত্যন্ত স্ট্যান্ডার্ড, ঠিক আছে? খুব গভীর ভাবের দিক থেকে উভয়ের সাধারণ ধর্মের মধ্যে কি আছে? একটা মিল আছে, গভীর ভাবের দিক দিয়ে। উদাহরণ বুঝিয়ে দিচ্ছি, আমি দুটো উদাহরণ বুঝিয়ে দিচ্ছি। আমি একটা লেখাবো, দুটো আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। রাধা বলছে, তার সখী জিজ্ঞেস করছে যে রাধা, কানুর প্রেম কেমন? মানে কানুর সঙ্গে প্রেম করে কেমন, মানে কি কিরম হতো, প্রেম কেমন ছিল কানুর? কানু ছেড়ে চলে গেছে, কিন্তু এখন জিজ্ঞেস করছে কেমন সেই প্রেম টেম করেছিলি, কেমন লাগতো তখন? রাধা বলছে, কানুর প্রীতি বলিতে বলিতে পাঁজর ফাটিয়া ওঠে। সখী, কানুর প্রেম জিজ্ঞেস করিস না। কানুর প্রেম বলতে গেলে কি হয়? আমার পাঁজরটা কি হয়ে যায়? পাঁজরটা ফেটে যায়, মানে খুব কষ্ট হয়। কানুর প্রেম বলিতে বলিতে পাঁজর ফাটিয়া ওঠে, শঙ্খ বণিকের করাত যে মতি আসিতে যাইতে কাটে। কানুর প্রেমের কথা বলতে গেলে পাঁজর ফেটে ওঠে, ঠিক আছে? শঙ্খ বণিকের করাত যে মতি আসিতে যাইতে কাটে। তাহলে উপমেয় কি? কানুর প্রেম। উপমান কি? শঙ্খ বণিকের করাত। কানুর প্রেমের সঙ্গে কাকে তুলনা করা হচ্ছে? শঙ্খ বণিকের করাত। যে করাত বিভিন্ন রকম আছে, তো শঙ্খ বণিকের করাত আছে, যে করাত হচ্ছে যেতেও কাটবে, আসতেও কাটবে। আমাদের সিম্পল করাত দেখবে একবার কাটে, আরেকবার কাটে না, একবার যায়নি একবার কাটে, ঠিক আছে? আর শাঁখের করাত যাকে বলি আমরা, সেই শাঁখের করাত কিন্তু দুই টাইমই কাটে, যেতেও কাটে, আসতেও কাটে। ভালো করে লক্ষ্য কর, উপমেয় কানুর প্রেম, উপমান কি? শঙ্খ বণিকের করাত। তুলনাবাচক শব্দ আছে যেমতি। কেমন? সাধারণ ধর্ম হচ্ছে উপমেয়ের সাধারণ ধর্ম। দেখ, কানুর প্রেমের কাজ কি? বল, কানুর প্রেমের কাজ কি? কাটা না যন্ত্রণা দেওয়া? তাহলে পাঁজর ফাটানো। যন্ত্রণা দেওয়া মানে পাঁজর ফাটানো, পাঁজর ফাটা মানে তো যন্ত্রণা। তাহলে কানুর প্রেমের ধর্ম কি? সাধারণ ধর্ম কি? যন্ত্রণা দেওয়া, মানে পাঁজর ফাটানো। আর শঙ্খ বণিকের ধর্ম কি? যেতেও কাটা, কাটা নয়, যেতেও কাটা, আসতেও কাটা। এইবার তুই বলবি স্যার এর ধর্ম হচ্ছে যন্ত্রণা দেওয়া, আর ওর ধর্ম যেতে কাটা, আসতে কাটা। দুটো ধর্মের মধ্যে কোনো সম্পর্কই নেই। আরও ডিপে যা, দেখ, যন্ত্রণাদায়কের দিক থেকে, কষ্ট দেওয়ার দিক থেকে দুটোই সমান। কারণ কানুর প্রেম প্রচণ্ড কি করে? যন্ত্রণা দেয়, তাই তো পাঁজর ফেটে যাচ্ছে। আর শঙ্খ বণিকের করাত প্রচণ্ড, যে কাঠটার উপর রেখেই ওই করাতটাকে কাটা হবে। তো ভালো করে কাঠটাকে রাধার মতো ভাব, দেখবার এক সেকেন্ড ছাড়ে। করাতটাকে যদি কৃষ্ণ ভাবিস আর কাঠটাকে যদি রাধা ভাবিস, ভালো করে ভেবে দেখ না, করাতটা একবারে ছাড়ছে না, ওই কাঠটাকে এমন করে কাটছে। আর কৃষ্ণকে ভালো করে ভেবে দেখ, রাধাকে একবারে ছাড়ছে না, কৃষ্ণ প্রেম এত কষ্ট দিচ্ছে। তাহলে কষ্টদায়কতার দিক থেকে, কিসের দিক দিয়ে বললাম? কষ্টের দিক দিয়ে উভয়ের কি রয়েছে? একটা গুড়ো না, ডিপে কিন্তু এরকম ডেপথ, অত্যন্ত স্ট্যান্ডার্ড বললাম। ডেপথ মানি স্ট্যান্ডার্ড, ঠিক আছে? সেই দিক থেকে মিল আছে বলেই একে বলা হচ্ছে বিম্ব প্রতিবিম্বের উপমা। উপমেয়ের সাধারণ, উপমানের সাধারণ সম্পূর্ণ ভিন্ন, কোনো সম্পর্কই নেই। অন্তর্নিহিত থেকে দেখছিস কি একটা মিল আছে। আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবি। দেখবি সূর্য যখন ওঠে বল, তখন পুকুরের বা দিঘির ধারে যাবি, দেখবি দিঘির জলটা কোন কালার হয়েছে? লাল না সাদা? লাল। এবার দেখবি সূর্যটা আস্তে আস্তে উঠছে, দিঘির জলে কিন্তু সূর্যের ছাপ থাকছে, কিন্তু সবসময় ফাঁকা জায়গা দিঘি আছে, দিঘিটাকে ভাব না, সূর্য আলো এসে পড়ে তো সকালে, তখন দেখবি দিঘির জলটা কেমন? রাঙা লাল। এবার দেখবি আস্তে আস্তে দিঘির জলটা সাদা হবে, হয় না?
সূর্য যত উপরে উঠবে 10টা 11টার সময় দেখবি দিঘির জল কী হয়ে গেছে, সাদা হয়ে গেছে। দেখবি দিঘির ওই জলের সঙ্গে সূর্যের কী রয়েছে, আলোর কী রয়েছে, খেলা চলছে না? খুব ভালো করে বুঝবি, মেয়েদের খুব দরকার এটা বোঝা। আমি যখন বোঝাই তখন মেয়েদের কষ্ট হয় এটা বুঝতে গিয়ে, ঠিক আছে? আমি হয়তো অজান্তে তোকে কষ্ট দিচ্ছি, একটু পরে কষ্ট পাবি আমার এটা বুঝলে। দিঘির জলের সঙ্গে কার খেলা চলছে? সূর্যের আলোর। সূর্যের আলো কিন্তু আর লাল নেই, কী হয়ে গেছে, সাদা হয়ে গেছে। দেখবি একটা সময় পর দেখবি সূর্যের আলোটা দেখবি, সূর্যের যে দিঘিতে যে ছাপটা এসে পড়ছে সূর্যের, দেখবি দিঘির দেখবি অপর কিনারায় চলে গেছে, দেখবি সূর্যের যে তার যে প্রতিবিম্বটা, আর কালারটা কী হয়ে গেছে দেখবি বিকেল দিকে জলের কালারটা কী হয়ে গেছে, আবার লাল হয়ে গেছে। অর্থাৎ এবার জলের সঙ্গে কার বিচ্ছেদ হচ্ছে? সূর্যের আলোর কী হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে। ঠিক আছে, তোদের মেয়েদেরকে বলবো যে তোরা প্রত্যেকে যখন জন্মেছিলি তখন চোখ লাল করে জন্মেছিলি। তুই জানিস না, হয়তো তোর মা জানে, জিজ্ঞেস করবি যে মা আমি কি চোখ সাদা করে জন্মেছিলাম, লাল করে জন্মেছিলাম? অ্যাকচুয়ালি তুই যখন জন্মেছিলি তখন চোখ লাল করে জন্মেছিলি, কারণ জন্মানোর পরে তুই কেঁদেছিলি। তারপর তোর সঙ্গে একজনের সম্পর্ক তৈরি হচ্ছে আস্তে আস্তে, কার? মায়ের। খেলছিস, লাফাচ্ছিস, চোখ তো সাদা হয়েছে, চলছে তো। এবার দেখবি একটা সময় পর দেখবি মাকে ছেড়ে তোকে যেতেই হবে কোথায়, শ্বশুর বাড়ি। তখন দেখবি সেই মেয়েটি দেখবি যেতে যেতে যত দূর দেখতে পাওয়া যায় সেই মায়ের দিকে তাকায়, আর চোখটা কী হয়ে থাকে, সাদা না লাল? লাল। ভালো করে দেখ, জল ইজ ইকুয়াল টু মা, আর সূর্য ইজ ইকুয়াল টু সেই মেয়ে। জলের সঙ্গে সূর্যের কি হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, তখন দেখ চোখ কি লাল। এবার আমি লাইনটা বলি, দুটো সম্পূর্ণ আলাদা, কিন্তু অন্তর্নিহিত দিক দিয়ে কিন্তু মিল আছে। দিনের শেষে শেষ আলোটি পড়েছে ওই পারে জলের কিনারায়। আমি তো অনেক বাড়িয়ে বললাম তোকে, এবার শেষ প্রান্ত। দিনের শেষে শেষ আলোটি পড়েছে ওই পারে জলের কিনারায়। শেষ আলোটা জলের কিনারায় চলে গেছে, আমি শুরু থেকে বলেছি। কিন্তু পথ চলতে বধূ যেমন নয়ন ডাঙ্গা করে বাপের ঘরে চায়। যার এই সদ্য বিয়ে হয়েছে, চলে যাচ্ছে, সে বারবার কোন ঘরটার দিকে তাকাবে? সেই বাপের ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, নয়ন ডাঙ্গা করে। এবার বল উপমেয়কে। দিনের শেষে শেষ আলোটি পড়েছে ওই পারে জলের কিনারায়, পথ চলতে বধূ যেমন নয়ন ডাঙ্গা করে বাপের ঘরে চায়। আবার বলছি, ভেবে বলবি। দিনের শেষে শেষ আলোটি পড়েছে ওই পারে জলের কিনারায়, পথ চলতে বধূ যেমন নয়ন ডাঙ্গা করে বাপের ঘরে চায়। দিনের শেষে শেষ আলোটি পড়েছে ওই পারে জলের কিনারায়, পথ চলতে বধূ যেমন নয়ন ডাঙ্গা করে বাপের ঘরে চায়। উপমেয়কে মনে রাখবি, অর্থলঙ্কার কিন্তু বুঝে বলতে হবে। দেখ, আলোচনা কাকে নিয়ে হচ্ছে? আলোচনা হচ্ছে শেষ আলোটি। সে কার মতো? পথ চলতে বধূ যেমন। এখানে বধূ আলোচনার বিষয় নয়, যেমন বলা হয়েছে তো। তাহলে বধূ যেমন, তাহলে কে শেষ আলোটা কোথায় পড়েছে? জলের কিনারায়। সে কার মতো পড়েছে? বধূর মতো। তাহলে বধূ তো আলোচনার বিষয় নয় এখানে, ঠিক আছে? তাহলে সে হচ্ছে উপমান, উপমেয়, দিনের শেষে শেষ আলোটি। তাহলে বুঝতে পারছিস তোরা যে শেষ আলোটা জলের সঙ্গে বিচ্ছেদ, আর বধূর কার সঙ্গে বিচ্ছেদ? মায়ের সঙ্গে বা বাপের বাড়ির সঙ্গে বিচ্ছেদ। খেয়াল রাখ, কোনো সম্পর্কই নেই, কিন্তু মনে রাখবি একটা দিক দিয়ে সম্পর্ক। কোন দিক দিয়ে সম্পর্ক? বিচ্ছেদ। ওরও বিচ্ছেদ, এরও বিচ্ছেদ। বিচ্ছেদের যন্ত্রণা, উভয়ের মধ্যে কী রয়েছে? একটা গূঢ় সম্পর্ক রয়েছে। তাই এটা বিম্ব প্রতিবিম্বের উপমা। পরিষ্কার পড়তে গেছে। একটা উদাহরণ লেখো, কানুর পিরিতি। ওই একটা লেখো, আমি দুটোই বুঝিয়ে দিলাম তোমাকে। কানুর পিরিতি বলিতে বলিতে, কানুর পিরিতি বলিতে বলিতে পাঁজর ফাটিয়া ওঠে। কানুর পিরিতি বলিতে বলিতে পাঁজর ফাটিয়া ওঠে। পরের লাইন,
শঙ্খ বণিকের করাত যে মতি, শঙ্খ বণিকের করাত যে মতি, শঙ্খ বণিকের করাত যে মতি আসিতে যাইতে কাটে, আসিতে যাইতে কাটে। উপমেয় লেখ কানুর প্রেম, উপমেয় কানুর প্রেম, উপমান শঙ্খ বণিকের করাত, উপমেয়ের সাধারণ ধর্ম, উপমেয়ের সাধারণ ধর্ম কি সাধারণ ধর্ম? পাঁজর ফাটানো। দেখ ভালো করে, পাঁজর ফাটানো। উপমানের সাধারণ ধর্ম যেতে ও আসতে কাটা, শুধু কাটা নয়, যেতে ও আসতে কাটা। দাঁড়ি প্রচণ্ড যন্ত্রণার দিক থেকে, দাঁড়িয়ে দিলে প্রচণ্ড যন্ত্রণার দিক থেকে, প্রচণ্ড যন্ত্রণার দিক থেকে উপমেয় ও উপমানের সাধারণ ধর্মের মধ্যে, উপমেয় ও উপমানের সাধারণ ধর্মের মধ্যে একটা সূক্ষ্ম সাদৃশ্য আছে, একটা সূক্ষ্ম সাদৃশ্য আছে। প্রত্যেকের কাছে বোঝা গেছে? এর উদাহরণ আমরা খুব কম পাবো, আমি এই জন্য দুটো বুঝিয়ে দিলাম তোকে, ঠিক আছে? এইটা নিয়ে তোকে বেশি মাথা ঘামাতে হবে না, ওই দুটো উদাহরণ ভালো করে বুঝবি তাহলেই হবে। যে দুটো উদাহরণ আমি বোঝালাম, তোকে প্র্যাকটিসে উদাহরণ দেওয়া হবে না, ঠিক আছে? ক্লিয়ার? বিম্ব প্রতিবিম্বের উপমা, বস্তু প্রতিবস্তুভাবের উপমা, এদের তুই আমাদের প্র্যাকটিসে সেরকম পাবি না। যেগুলো আমাদের বইয়ের মধ্যে আছে বা যেগুলো আমি বোঝালাম সেগুলোই, ঠিক আছে? আসছি এবার লাস্ট, উপমার শেষ স্টপেজ। পূর্ণ উপমা, লুপ্ত উপমা, মাল উপমা, স্মরণ উপমা, বস্তু প্রতিবস্তু ভাবের উপমা, বিম্ব প্রতিবিম্বের উপমা, লাস্ট হচ্ছে মহোপমা। ম হয়কার, প ময়কার। ম হয়কার, প ময়কার হয়েছে? লেখ যে উপমা অলঙ্কারে, যে উপমা অলঙ্কারে পূর্ণ উপমার মতোই চারটি অঙ্গ থাকে, পূর্ণ উপমার মতোই চারটি অঙ্গ থাকে। চারটি অঙ্গ মনে পড়ছে নিশ্চয়ই? উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, তুলনাবাচক শব্দ। পূর্ণ উপমার মতোই চারটি অঙ্গ থাকে এবং উপমেয়ের সঙ্গে উপমানের তুলনা হয় তুলনা হয় আছে উপমেয়ের সঙ্গে উপমানের তুলনা হয়, উপমেয়ের সঙ্গে উপমানের তুলনা হয় আছে। এবার বাড়তিটা বলছি, সব হয়ে গেল কার মতো? কার মতো হয়ে গেল? আমি মাথায় রাখবো পূর্ণ উপমা, ঠিক আছে? বাড়তিটা এবার পয়েন্ট। প্রথম মাথায় রাখলাম পূর্ণ উপমা, মহোপমা মানে পূর্ণ উপমা। এবার মাথায় রাখছি বাড়তি কোন পয়েন্ট বলছেন স্যার। কিন্তু লেখ এবার, কিন্তু উপমানের ক্ষেত্রটি বিস্তারিত ও বিস্তারিত ও সৌন্দর্যময়ভাবে
প্রকাশিত হলে তাকে মহাপমা বলে। বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা পূর্ণ উপমা মাথায় রাখো, কিচ্ছু মাথায় আনতে হবে না। দ্বিতীয় পয়েন্ট, একটু পয়েন্ট, উপমেয়ের সঙ্গে উপমানের তুলনা হচ্ছে। সাধারণ ধর্ম আছে, তুলনাবাচক শব্দ আছে, উপমেয় আছে, উপমান আছে। কিন্তু উপমানের ক্ষেত্রটা যখন বলা হচ্ছে তখন সেটাকে কি করা হচ্ছে, সেটাকে বাড়িয়ে আরও সৌন্দর্যময়ভাবে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে ওইটার প্রতি আমরা কি হয়ে যাচ্ছি, আকৃষ্ট হয়ে যাচ্ছি। একটা উদাহরণ দিয়ে বোঝায়, দেখ এই মেয়েটি বলছে যে জানিস তো ওই গাছের ডালে বলছি এই খড়ের চালের খোপেতে পায়রা যেমন তার প্রিয়ার সঙ্গে সুখে আনন্দে হেসে গেলে দিন কাটায়, ভালো করে খেয়াল রাখ, হেসে গেলে দিন কাটায়, তেমনই আমি হেদর সঙ্গে আছি। বল কাকে বিস্তারিতভাবে প্রকাশ করলো, ওর সঙ্গে হেদর থাকা না পায়রার সঙ্গে ওর প্রিয়ার থাকা? না হেদর না, ওর সঙ্গে হেদর কেন প্রকাশ করবে? দেখ হেদ আর ওরটা দেখ ছোট করে বললো, আর পায়রা ক্ষেত্র দেখ বিস্তারিতভাবে বললো। তাহলে উপমানের ক্ষেত্রটা কি হয়ে গেল, বড় এবং সৌন্দর্যময় হয়ে গেল। উপমেয়ের সঙ্গে উপমানের তুলনা হলো যে তেমনই আমি আর হেদু আছি। তাহলে উপমেয় হেদু আর আমি তো, আর উপমান পায়রা এবং তার প্রিয়া। কিন্তু পায়রা প্রিয়া সুখে আনন্দে সুন্দরভাবে আছে, সেরকমই কার আছি। কিন্তু বললাম কার জায়গায় কথাগুলো বললাম তো আমার হেদুর জায়গায় নয়, কার জায়গায় বললাম, পায়রার জায়গায় বললাম। আমি কথা বুঝতে পারলাম? লেখ, এটা শুনে ভালো লাগলো, এর পরটা শুনে খারাপ লাগবে। আমি দুরকমই বলি। লেখো, গাছের পাতায় রস থাকলে হাওয়া তাকে নিয়ে খেলা করে। হাওয়া তাকে নিয়ে খেলা করে, কিন্তু পাতার রস শুকিয়ে গেলে সেই শুকনো পাতাকে হাওয়া ছুঁড়ে ফেলে দেয় তো, হাওয়াতেই তো ফেলে দেয়। তেমনই আমাকে ফেলিলে হে প্রিয়, তেমনই আমাকে ফেলিলে হে প্রিয়। বুঝতে পারলি না? বুঝতে পারলি না? প্রেম ছেড়ে গেছে না ধরলো? কে ছেড়েছে? নায়ক। তার আগে কি খেয়ে নিয়েছে? রস যত ছিল খেয়ে নিয়েছে, রস এবার শুকিয়ে গেছে। এবার কি করেছে নায়ক? কি করেছে? নায়িকাকে ফেলে দিয়েছে। তাহলে উপমেয় কে? হট, পাতার রস উপমেয়? সাতকাণ্ড রামায়ণ সীতারামের পিসি? কে উপমেয়? আমি হচ্ছে উপমেয়, আর শুকনো পাতাটা হচ্ছে কে? উপমান। মেয়েটি কাকে তুলনা করছে কার সঙ্গে? নিজেকে। শুকনো পাতা। ভালো করে দেখ, বুঝতে পারবে। কিন্তু কার ক্ষেত্রটা বিস্তারিত আছে? উপমানের। তাই এটা কি হলো? মহাপমা। প্রত্যেকে যে পরিষ্কার হলো, মহাপমা একদম উপমাই, কিন্তু উপমানের ক্ষেত্রটার সৌন্দর্য বিস্তারিত হলো কি? মহাপমা। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে এই উপমা এনেছিলেন। উনি মেঘনাদ কাব্য লিখেছিলেন, বীরাঙ্গনা কাব্য লিখে, তোর বীরাঙ্গনা পাবি এই মহাপমা, তখন বুঝতে পারবি যে মহাপমা কী জিনিস। ওকে, আমরা রাখলাম আজকের মতো।